ওয়েলকাম ব্যাক লার্নার, ফিরে এলাম নতুন একটি ভিডিওর সাথে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো বা আলোচনা করব, অলরেডি কিন্তু আমি বোর্ডে লিখে রেখেছি। দুটো বিষয়কে আজকে আমরা মার্চ করে একটি ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। দুটো বিষয় কি আমি লিখে রেখেছি, আর্থকোয়েক এবং ভলকেনো। এই দুটো বিষয় আমরা নিয়ে আজকে যৌথভাবে আলোচনা করব। আর্থকোয়েক বা ভূকম্প এবং ভলকেনো, তার বাংলা হচ্ছে অগ্নুৎপাত। এই দুটি ঘটনা আজকে কি, কোথায় হয়, কিভাবে হয়, এর কারণগুলি কি কি শ্রেণীবিভাগ এবং দেশ বিদেশে কোথায় কোথায় হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা স্বল্প সময়ের মধ্যে জেনে নেব। তো কথা না বাড়িয়ে যে আমরা শুরু করে দিচ্ছি, ভিডিওর দিকে চলে যাই। তোমরা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকবে। প্রথমে আমরা জানবো আর্থকোয়েক কি। হোয়াট ইজ আর্থকোয়েক? আর্থকোয়েক কি? ভূ আলোড়নের ফলে ভারতের বা আমাদের ভূত্বকের উপরে যে সমস্ত প্লেটগুলি রয়েছে বা মহাজাগতিক যে প্লেটগুলি রয়েছে, অনবরত আলোড়নের ফলে একটি আরেকটির উপরে উঠে যায় বা নড়ে বসে, বিভিন্ন কারণে হয়ে থাকে ভূকম্প। তো এগুলি যখন যখন নড়ে বসে বা একটি আরেকটির উপরে উঠে যায়, তার ফলে যে ভূ আলোড়ন হয়ে যায়, তাকে কিন্তু আমরা ভূমিকম্প বলে থাকব। তো ভূমিকম্প মাপার যে যন্ত্র বা কিভাবে জানা হয়, সেটার যে মাপার পদ্ধতি, সেটা কিন্তু আমরা রিক্টার স্কেল আর মার্সেলি স্কেলের মাধ্যমে এর তীব্রতা মেজার করা হয়ে থাকে। রিক্টার স্কেল এবং মার্সেলি স্কেলের মাধ্যমে এর তীব্রতা কিন্তু আমরা পরিমাপ করতে পারি। আর এই আর্থকোয়েক নিয়ে যে পড়ার যে বিদ্যা, সেটাকে কিন্তু কি বলা হয়ে থাকে? সিসমোলজি। এই আর্থকোয়েক নিয়ে যে পড়ার যে বিদ্যা, এটা স্টাডিকে কিন্তু বলা হয়ে থাকে, এই রিলেটেড স্টাডি বা এই বিদ্যা অধ্যয়ন করাকে বলা হয়ে থাকে সিসমোলজি। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে। তো এই দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং আর্থকোয়েককে কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে, এটা কিন্তু আমাদের খুবই পরীক্ষায় জানতে চাওয়া হয়ে থাকে। আর্থকোয়েককে আমরা আর্থকোয়েকটা কীরকমভাবে হয়ে থাকে, এটা আমরা আগে জানব। ভূকম্প প্রথমে হয়ে থাকে প্রাইমারি ওয়েভস, দ্বিতীয় হচ্ছে সেকেন্ডারি ওয়েভস, আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে লং ওয়েভস। এটা হচ্ছে লং ওয়েভস। মানে প্রথমে ভূমিকম্পটা যেখানে শুরু হয়ে থাকে, সেই আমি একটু ছবির মাধ্যমে এঁকে একটু বোঝালে ভালো হয়। মনে করি এটা আমাদের উপরিতলের অংশটা, যেখানে ভূমিকম্পটা শুরু হয়ে থাকে, সেই স্থানটিকে কিন্তু আমরা এপিসেন্টার বলে থাকি। এপিসেন্টার বা ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে সরাসরি উঠতে যে স্থানটি, যে কেন্দ্রবিন্দু থেকে গড়ে ওঠে, আস্তে আস্তে এই আলোড়নটা যখন ছড়িয়ে পড়ে চতুর্দিকে, এক স্থান থেকে যখন শুরু হয়ে যায়, এবং সবথেকে ধ্বংসকারী আমরা যদি বলি প্রাইমারি ওয়েভ, এর তীব্রতা যদি বলা হয়ে থাকে 5 থেকে সর্বোচ্চ 5-6, এর বেশি অধিক হলেই কিন্তু যান এবং জীবনের উপর অধিক ঝুঁকি হয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এর পরের থেকে কিন্তু শুরু হয়ে থাকে। 5 আর 6 কিন্তু এই তীব্রতার থেকে কিন্তু শুরু হয়ে থাকে। আস্তে আস্তে আমরা এই ওয়েভটাকে সিসমিক ওয়েভ বলা হয়ে থাকে। যখন এই ওয়েভটা আমরা যেটা বলতেছি, যখন এইটা যেই গ্রাফের মাধ্যমে বা লেখচিত্রের মাধ্যমে যখন তুলে ধরা হয়, সেটাকে কিন্তু সিসমিক ওয়েভ। এই ওয়েভটাকেই 3টি ভাগে ভাগ করা হয়েছে: প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ এবং লং ওয়েভ। প্রাইমারি ওয়েভ মানে যখন 5 বা 6-এর কাছাকাছি, সেটা যখন খুব অল্প পরিমাণে থাকবে, ছবিতে আমরা দেখে নেব পরিষ্কার করে। এটা হচ্ছে প্রাইমারি ওয়েভ। তারপরে মনে করব এটা সেকেন্ডারি ওয়েভ। তারপরে যখন সেটা আরও দ্রুত বা অনেক বর্ধিত হয়ে আকারে যখন চলে আসবে, সেটাকে কিন্তু আমরা বলবো লং ওয়েভ। এই গ্রাফটাকে বলা হয়ে থাকে সিসমিক ওয়েভ। আর এটাকে মাপার পদ্ধতি হচ্ছে রিক্টার স্কেলের মাধ্যমে বা মার্সেলি স্কেলের মাধ্যমে। আর এই বিদ্যাকে অধ্যয়ন করাকে বলা হয়ে থাকে সিসমোলজি। আমাদের ভারতবর্ষের বিভিন্ন অংশে কিন্তু প্রতি বছরই
এই ভূমিকম্প হয়ে থাকে, এটা কিন্তু একটি ডিজাস্টার। অবশ্যই এটা একটি ডিজাস্টার। ডিজাস্টার এটার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে। ডিজাস্টার এটা কিন্তু আকস্মিক ঘটনা, যেহেতু এটা একটি আকস্মিক ঘটনা, আমাদের আগের থেকে কোনো আগাম সতর্কতা আমরা পেয়ে থাকি না, যেমন ঝড় বর্ষা এই সমস্ত কিন্তু আমরা জানতে পারি, কিন্তু ভূমিকম্পের আগাম কোনোভাবেই আমরা এখনও পর্যন্ত কোনো যন্ত্রের মাধ্যমে আগামভাবে আমরা জানতে পারি না। এর জন্য এর ক্ষয়ক্ষতির পরিমাণটাও খুব বেশি পরিমাণে হয়ে থাকে। আমাদের ভারতবর্ষে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর প্রভৃতি স্থানগুলো, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের দার্জিলিং, নেপাল, ভুটান প্রভৃতি পার্বত্য অঞ্চল, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণে একদম কি বলবো, প্রচণ্ড পরিমাণে এই ভূমিকম্প প্রবণ রাল সতর্কতাভাবে রয়েছে। এবং এই ওয়েবটা আরেকটি জানার জন্য আমরা জেনে থাকবো, যেহেতু এই ওয়েবটি সাউথ দিক ডিরেকশন থেকে নর্থ ডিরেকশনে যায়, সাউথ ডিরেকশন এই প্লেটগুলি অনবরত সাউথ ডিরেকশন থেকে নর্থ ডিরেকশনের দিকে, যে মহাজাগতিক যে প্লেটগুলি আছে সবসময় এর চলনটা হচ্ছে নর্থ টু সাউথ। এই কারণেই কিন্তু আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলের এই যে প্লেটগুলি রয়েছে, মহাজাগতিক প্লেটগুলি, এগুলির কিন্তু আমরা খুবই একদম কড়াইয়ের পিঠের যে অংশটা খুবই মানে দুর্ঘটনাপূর্ণ এই জায়গাগুলোতে রয়েছে। এছাড়াও আর্থকোয়েক শুধুমাত্র যে প্লেটের সঞ্চালনের ফলে ঘটে থাকে তাই নয়, বিভিন্ন বোমা ফাটার ফলে পাহাড়ে বিভিন্ন খনিজ সম্পদ আহরণ করতে গিয়ে যখন ডিনামাইট বিস্ফোরণ করা হয় তার থেকেও ভূমিকম্প, পাহাড়ে ধস নেমে আসে। এছাড়া মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণেও কিন্তু আমরা ভূকম্পন লক্ষ্য করে থাকি। ভূমিকম্পন হলে প্রাণ এবং প্রত্যেকটি কিছুরই ক্ষতি হয়ে থাকে। তো এই ছিল ভূমিকম্প সম্বন্ধে আমরা কিছুটা জানলাম। এছাড়াও দেশ বিদেশে জাপান রয়েছে, এছাড়াও বিভিন্ন দেশগুলো কিন্তু ভূমিকম্প প্রবণ হওয়ার দরুন প্রচণ্ডভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তো এরপরে এছাড়া আরেকটি কথা আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে সুনামি কিন্তু একটি বড় ভূমিকম্পর উদাহরণ। সুনামি টি কথাটি সামনে আসবে, অ্যাকচুয়ালি সুনামি কিন্তু সমুদ্র গর্ভে যে ঝড় বা সমুদ্রের ভিতরে যখন ভূকম্পন, যে সমুদ্রের নিচে যে প্লেটের আলোড়নের ফলে যখন ভূকম্পন হয়ে জলের তরঙ্গ বর্ধিত হয়ে ওঠে, সেটাও কিন্তু এক ধরনের আর্থকোয়েক বা সুনামির বড় একটি উদাহরণ। তো এই ছিল আর্থকোয়েকের আমরা সম্বন্ধে জানলাম। এরপরে আমরা জানবো ভলক্যানো টাইপস এবং কি কি কারণে হয়ে থাকে, কোথায় কিভাবে হচ্ছে, এগুলো কিন্তু আমরা এখন জেনে নেব। তো একটু মুছে নিচ্ছি আমি। এবার আমরা জেনে নেব ভলক্যানো বা অগ্নুৎপাতগুলিকেই এবং কেন ঘটে, কোথায় কোথায় ঘটে এবং এগুলো কিভাবে ঘটে। ভলক্যানো কি, এটা আগে আমরা জেনে নেব। অগ্নুৎপাত হচ্ছে পাহাড়ের মতো যে কোনো জায়গায় ভূগর্ভস্থ যে সমস্ত গলিত যে সমস্ত শিলা বা বিভিন্ন রকম গলিত অবস্থায় একটি প্রচণ্ড গতিতে যখন কোনো একটি উচ্চ টিলা বা পাহাড়ের উপর দিয়ে যখন প্রচণ্ড শব্দে এবং বিস্ফোরণের মাধ্যমে বেরিয়ে আসে এবং চারিদিকে প্রচণ্ড পরিমাণে গলিত অবস্থায় এই সমস্ত ম্যাগমা এই সমস্ত বেরিয়ে আসে, সেটাকে কিন্তু আমরা ভলক্যানো বা অগ্নুৎপাত বলে থাকি। তো অগ্নুৎপাতের চিত্রটা অনেকটা এরকম হবে, পাহাড়ের এই সমস্ত উঁচু টিলা থেকে যখন প্রচণ্ড গতিতে যখন যেগুলো বেরিয়ে আসে, সেটাকে কিন্তু আমরা বলে নেব ভলক্যানো বা অগ্নুৎপাত। এটা প্রধানত দুই ধরনের হয়ে থাকে। এই গলিত বেরিয়ে এই ঘটনাটাকে ইংরেজিতে বলা হয় ইরাপশন। তো একটা হয়ে থাকে সেন্ট্রাল ইরাপশন, আর আরেকটাকে বলা হয় ফিশার ইরাপশন। সেন্ট্রাল ইরাপশন মানে কেন্দ্রমুখী যখন বেরিয়ে আসে, আর ফিশার ইরাপশন মানে যখন কেন্দ্র থেকে বেরিয়ে আসে খুব ধীর গতিতে যখন যেটা বেরিয়ে আসে, যে অগ্নুৎপাতের থেকে যেগুলো ম্যাগমা, গলিত লাভা, বাষ্প, ধোঁয়া, সেই ইরাপশনের যেগুলো ইজেক্ট হয়ে বেরিয়ে আসছে সেটাকে আমরা কেন্দ্রাভিমুখী, আর এটাকে ধীর গতি সম্পন্ন বহির্মুখী যে বেরিয়ে আসা ঘটনাটাকে আমরা জানবো। সেন্ট্রাল ইরাপশনের ফলে খুব দ্রুত যে ম্যাগমাটা বেরিয়ে আসে, যেটা মাউন্ট কিলিমাঞ্জারো, ভিসুভিয়াস, এগুলোতে কিন্তু সেন্ট্রাল ইরাপশন ঘটনা ঘটে থাকে। এবং ফিশার ইরাপশনে যখন খুব ধীর গতিতে যেটা বেরিয়ে আসে, যেটার ফলে কিন্তু ব্যাসল্ট প্লেটু বা এটার ফলে তৈরি হয়ে থাকে ব্যাসল্ট
প্লেটু বা ব্যাসল্ট প্লেটু বা এই ব্যাসল্টের যে মালভূমি গড়ে ওঠে সেটাকে কিন্তু ব্যাসল্ট প্লেটু বলা হয়ে থাকে। তো সেন্ট্রাল ইরাপশনের ঘটনাটাই বেশি সাধারণত দেখা হয়ে থাকে, যে ভলক্যানোর ফলে প্রচণ্ড পরিমাণে যে ইরাপশনটা ঘটে থাকে সেটা সেন্ট্রাল ইরাপশনের ফলেই হয়ে থাকে। তো এবার আমরা জানবো ভলক্যানোটা অ্যাকচুয়ালি কত প্রকার। তো এবার আমরা জেনে নেব ভলক্যানো অ্যাকচুয়ালি কয় প্রকারভাবে হয়ে থাকে। এ নাম্বার অ্যাক্টিভ ভলক্যানো, ভলক্যানো টাইপ বলছি, এটা আমি একটু আগে ইরাপশনের আমি বললাম, এটা হচ্ছে ভলক্যানো কয় রকমের বা কয় টাইপের হয়ে থাকে। অ্যাক্টিভ ভলক্যানো, প্যাসিভ বলতে পারো, প্যাসিভ ভলক্যানো অ্যান্ড প্যাসিভ বা ডরম্যান্ট। ডরম্যান্ট কথাটি ব্যাংকে গেলেও অনেক সময় শোনা যায়, যে অনেক দিন ধরে যখন আমরা কোনো কিছু লেনদেন না করি যখন সুপ্ত হয়ে যায় সেটাকে কিন্তু ডরম্যান্ট বলা হয়ে থাকে। এবং সি নাম্বারটা হচ্ছে ডেড, মৃত বা এক্সটিংক্টও বলা যেতে পারে, এক্সটিংক্ট ভলক্যানো। এই তিন ধরনের কিন্তু সাধারণভাবে ভলক্যানো আমরা দেখে থাকি। অ্যাক্টিভ মানে সক্রিয়ভাবে যে ভলক্যানো, যে আগ্নেয়পাত, সেটা হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো, ভেসুভিয়াস। প্যাসিভ বা ডরমেন্ট বা সুপ্ত অবস্থায় যেটা রয়েছে সেই অগ্নুৎপাতের ঘটনা। এবং মৃত মানে হচ্ছে যেগুলো একদমই আর কোনোদিনও হবার সম্ভাবনা নেই। সেটা আন্দামান নিকোবরের কিছু কিছু আছে, আমি লিখে দিচ্ছি তার কিছু উদাহরণগুলো আমি অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। আন্দামান অ্যান্ড নিকোবরের যে সমস্ত, এটা হচ্ছে ডেড বা এক্সটিংক্ট ভলক্যানোর এক্সাম্পল। অ্যাক্টিভ হচ্ছে মাউন্ট এমটি ফর মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট কিলিমাঞ্জারো। প্যাসিভ ডরমেন্ট সেটা হচ্ছে পোপাও বলে অনেক সময়, সেটা জাপানে অবস্থিত মাউন্ট পোপো। প্যাসিভ বা ডরমেন্ট একটি ভলক্যানোর উদাহরণ। তো আমরা জানলাম। তো এখন অনেক প্রশ্ন থাকে যে ভলক্যানো থেকে সাধারণত কি ঘটনা হয়ে থাকে, যে গলিত যে জিনিসগুলো বেরিয়ে আসে, ম্যাগমা সাথে বিভিন্ন গলিত শিলা, সেটার সাথে আগ্নেয় শিলা, ব্যাসল্ট শিলা সাধারণত হয়ে থাকে, গ্রানাইট শিলা। এর ফলে ম্যাগমা বাষ্প প্রচণ্ড গতিতে কিন্তু বেরিয়ে আসে। কিছু কিছু সময় এই ম্যাগমা বেরিয়ে আসার ফলে জমি অনুর্বর থেকে শুরু করে উর্বরও হতে পারে, এবং এর ফলে কিন্তু বিভিন্ন ভূমির ওপর নতুন করে সৃষ্টি হয়ে থাকে। অগ্নুৎপাত যে ঘটনা যেমন একদিক থেকে মঙ্গলকারী এবং অপর দিক থেকে কিন্তু ধ্বংসদায়ককারী। এই অগ্নুৎপাতের ফলে কিন্তু প্রচণ্ডভাবে আর্থকোয়েকও হতে পারে, এবং এর জন্যই আমি আর্থকোয়েক এবং ভলক্যানো দুটো টপিককে একসাথেই বলছি। এই ভলক্যানোর ফলে কিন্তু আমাদের আর্থকোয়েকও হতে পারে। তো এই ছিল আমাদের ভলক্যানো মেন পার্টের মেন বিষয়গুলোই আমরা জেনে নিলাম। ভলক্যানো সাধারণত আমাদের দেশেও হয়ে থাকে, বিদেশে বেশি হয়ে থাকে, জাপান, আন্দামান নিকোবর আমাদের দেশের মধ্যেই। তো এছাড়াও বিভিন্ন জাপান থেকে শুরু করে অস্ট্রেলিয়া বিভিন্ন দেশগুলোতে কিন্তু ভলক্যানো হয়ে থাকে। তো ভলক্যানোর ঘটনা প্রতি বছরই হয়ে থাকে। আর্থকোয়েক আমাদের দেশেও প্রতি বছর হয়ে থাকে। তো আমরা এই ভিডিওতে দুটোই যৌথভাবে জেনে নিলাম। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটির সাথে থাকবেন।